হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? আমি অ্যাসপায়ার একাডেমির পক্ষ থেকে দাসানি তোমাদেরকে আজকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অসীম ধারা নিয়ে আলোচনা করতে চলেছি। তো ক্লাসটি শুরু করা যাক। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অসীম ধারা অনেক কঠিন, অনেক পেঁচাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অনেক সোজা, যেটা তোমরা এই ক্লাসটা করার পরেই বুঝতে পারবো। প্রথমে চ্যাপ্টার 7 যেটা আসে সেটা হলো অনুক্রম। অনুক্রম কি? কতকগুলো রাশি বা সংখ্যা একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে এদের প্রত্যেকটি পদ তাদের পূর্ব রাশি ও পরের রাশির মধ্যে সম্পর্ক তৈরি করে। আচ্ছা, এখন সাধারণত যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটার সাথে আমাদের কোনো কাজ নাই। এখন আমাদের উদাহরণ দিয়ে আসল কাজ। উদাহরণ, প্রথম আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 2,4,6,8,10, এখন আমরা যদি এই জিনিসটা দুবার লিখি যে 2,4,6,8,10, দিয়ে ডট ডট ডট, এখন এটা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, অনুক্রম একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। এবার আমরা যদি এইটার দিকে তাকাই, ধরো এটাকে আমরা এখন কেটে দিলাম, দেখি আমরা এইটার বিষয়ে যদি আমরা তাকাই তাইলে আমাদের এখানে কি আছে? একটা অনুক্রম আছে। অনুক্রমে মূলত যে জিনিসটা হয়, এই যে দিলাম একটা সংখ্যা, তারপরে একটা কমা আসছে। তোমরা এটা মনে রাখো, একটা কমা, 1/8, 1/16, ডট ডট ডট। আচ্ছা, এখন তোমরা এই অনুক্রমের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবো যে একটা জাস্ট একটা সংখ্যা আছে, তারপরে একটা কমা আছে, আর একটা কমা জাস্ট কমা দিয়ে আঁকাচ্ছে সংখ্যাগুলো, তারপরে শেষে ডট 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 দিয়ে শেষ হয়েছে। এই একটা অনুক্রম। এখন অনুক্রমে দেখতে পাবো যে 2, 1/2, 1/4, 1/8, 1/16। এখন এটা তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে এই জায়গায় প্রথমে আসছিল কি হাফ, তারপরে এই জায়গায় জাস্ট একটা স্কোয়ারের জাস্ট চেঞ্জ হয়েছে। তাহলে এটা সাধারণ অনুপাত, মানে এটা হলো সাধারণ পদ কি হইতে পারে? লাইক প্রথম পদ অন, আচ্ছা প্রথম পদ 2, আচ্ছা প্রথম পদ 2 স্কোয়ার প্লাস, আচ্ছা 2 স্কোয়ার না, প্রথম পদ হলো 1 প্লাস বাই 2 স্কোয়ার প্লাস 1/2 বাই 2 4 প্লাস ডট ডট ডট। এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটা 2, প্রথমে 1/2 পরে যখন পাওয়ার 1 করা হয়েছিল তখন আমাদের প্রথম পদ আসছিল হাফ, যখন 1/2 হোল স্কোয়ার করা হয়েছিল তখন আমাদের হয়েছিল 1/4, যখন 1/2 কিউব করা হয়েছিল তখন 1/8 হয়েছিল। এইভাবেই অনুক্রম বাড়ছে। তাইলে আমরা বলতে পারি কি যে অনুক্রম। তো টেকনিক্যাল কিছু এররের কারণে আমরা পরের পেজে চলে আসছি। তো আমাদের লাস্টে এই লাইনে ছিল, আমরা জানি সবাই। এখন দেখো আমাদের এইখানে যে প্রথম পদ কি, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, মাঝখানে এখানে যে ডট 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 দেওয়া আছে এর মানে হলো এখানে পঞ্চম পদ আসবে, ষষ্ঠ পদ আসবে, যেগুলো আমরা দেই নাই। এই কারণে আমরা ডট ডট দিয়ে লাইনটা শেষ করছি। এখন আমাদের তাইলে সাধারণ পদ কি হইতে পারে? একটা অনুক্রম অথবা কি ধারা। আচ্ছা যাই হোক, একটা সেকেন্ড, একটা জিনিস ভুল ছিল, যেটা হলো অনুক্রম ছিল, তাই অনুক্রম থাকলে আমাদের কমা দিতে হবে। এই অনুক্রমের সাধারণ পদ হবে হলো, যেহেতু এই জায়গায় 1, মানে এই যে প্রথম পদ তাই এখানে পাওয়ার 1 ছিল, এটা দ্বিতীয় পদ তাই পাওয়ার 2 ছিল, যেহেতু এটা তৃতীয় পদ এখানে পাওয়ার 3 ছিল, এটা চতুর্থ পদ পাওয়ার 4 প্লাস ডট কমা, কমা দিয়ে ডট ডট ডট। এখন প্রথম যেহেতু সাধারণ পদ, তাইলে সাধারণ পদ কি হচ্ছে? সাধারণ পদ, তাহলে আমাদের সাধারণ পদ হচ্ছে হলো 1/2 পাওয়ার n। এখন দেখো যদি আমাদের এই জায়গায় প্রথম পদ কত? 1/2 পাওয়ার 1। এখন আমাদের দ্বিতীয় পদ হয়েছে কত? 1/2 পাওয়ার 2 না? এখন যদি আমাদের প্রশ্নটা কিছু এরকম থাকতো যে এই অনুক্রমের 18তম পদের মান কত, তাহলে 18 আমরা জাস্ট এই জায়গায় বসাই দিতাম কত? 1/2 18। এইভাবে আমরা এই অনুক্রমের সাধারণ পদ বের করে থাকি। তো আমাদের অনুক্রমের এই কনসেপ্টটা গেল। এবার আমরা আসি টাইপ 2 তে। আমাদের টাইপ 2 হলো ধারা সম্পর্কে। ধারা কি? ধারাও একটি সহজ জিনিস, যেটাও একটা অনুক্রমই, জাস্ট পার্থক্য কি থাকে? একটি ধারা। অনুক্রমের পদগুলো যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে সেটি একটি ধারা। এখন আসি ধারার ক্ষেত্রে। অনুক্রম কিভাবে লিখছিলাম তোমাদের মনে আছে অবশ্যই, 1, 3, 5, 7 প্লাস ডট ডট। আচ্ছা এখানে যোগ না, হ্যাঁ
ডট ডট ডট। এখন তোমরা দেখতে পারো যে এই ধারাতে কি হয়েছে, জাস্ট 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট। আচ্ছা এখন তোমরা দেখো এই দুইটার ভিতরে পার্থক্য কি, তোমরা খুব ভালো মতোই বুঝতে পারতেছো যে জাস্ট পার্থক্য একটা জায়গায়, সেটা হলো জাস্ট কমা এবং যোগের ভিতরে, এই একটাই পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নাই অনুক্রম আর ধারার ভিতরে, বাকি সব সেম। হ্যাঁ ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা এখন এই অনুক্রম এইভাবে অনুক্রম যেভাবে হয় ধারাও ঠিক ওইভাবেই হয়, জাস্ট এই একটা জিনিস, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মাঝখানে একটা যোগ চিহ্ন আছে আর ডট ডট দিয়ে শেষ হয়েছে। যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো শেষে ডট 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 যদি না দেই তাহলে এটা অসীম প্রমাণিত হবে না। এটা যে কত পর্যন্ত আছে, এটা ইনফিনিটি লেভেল পর্যন্ত আছে, এটা আমরা বুঝাচ্ছি কিভাবে, এই ডট 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 চিহ্নের মাধ্যমে। আমরা এখানে এই ডট 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 দিয়ে বুঝাতে পারি যে এখানে কয়টা পদ আছে, 1 2 3 4, চারটা পদ আছে আমাদের এখানে। এখানে আমাদের পরের পদটা এটি পঞ্চম পদ হইতে পারতো, এটা এটা 100তম পদ হইতে পারতো, এটা 1000তম পদ হইতে পারতো। এই জন্য কততম পদ আমাদের এখানে আছে এটা আমরা জানি না, এটা জানানোর জন্য আমরা ডট 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 দিয়ে লাইনটা শেষ করছি। তো আমাদের গেল, আমরা ধারার বেসিক জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা পরের জায়গায় যদি যাই তাইলে আমাদের আসে ধারার প্রকারভেদ। ধারাতে আর কি কি থাকে, একটি ধারা, সসীম ধারা, অসীম ধারা। তো এবার আসি সসীম ধারা কি। প্রথমে সসীম ধারা, সসীম ধারা। সসীম ধারা কি, যে একটা ধারা, যে ধারার একটা লিমিট আছে, যেটা হলো এই ধারাটি একটা জায়গায় যে শেষ হবে, এবং যেটা অসীম ধারা, অসীম ধারার কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড এবং এটা ডট 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 দিয়ে শেষ হবে, এটাতে একটা নির্দিষ্ট কোনো সীমা নেই। তো সসীম ধারাটা কিরকম হয়, লাইক 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ডট, আমাদের এখানে আসে কত 75, ধরো 75 দিয়ে শেষ হইলো, এই দিক দিয়ে আর কোনো ডট 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 আসলো না, আমাদের শেষের পথটা কত এটা আমরা সসীম ধারায় বুঝতে পারলাম। এখন আমরা যদি অসীম ধারার কথা বলি, অসীম ধারা, অসীম ধারার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো লাইক আমরা যদি এখানে দিই 1/4 প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/4 কিউব প্লাস 1/4 পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। আমাদের শেষের পদটা কত, মানে কততম পদ দিয়ে এটা শেষ হয়েছে এটা কিন্তু আমরা জানি না। শেষ কত, চারটা পদ আছে না এখানে, এটা পঞ্চম পদেও শেষ হইতে পারে, 100 পদেও শেষ হইতে পারে, 1000 পদেও শেষ হইতে পারে, 10,000 পদেও শেষ হইতে পারে। এটার আমরা নির্দিষ্ট কোনো সীমা জানি না, তাই এটা অসীম পদে যায় এটা শেষ হবে। এটা কত পদে শেষ হবে এটা আমরা তাও জানি না। তো আমরা তারপরে দেখি, এবার আমরা বুঝছি কি সসীম ধারা কি, যে ধারার একটি নির্দিষ্ট সীমা আছে এবং একটা জায়গায় যায় এই সসীম ধারা শেষ হবে। আর অসীম ধারা কি, যেটার কোনো সীমা নেই এবং এটা কখনো শেষ হবে না, এটা ডট ডট দেওয়ার মাধ্যমে আমাদের এটা সমাপ্তি ঘোষণা করতে হবে। তারপরে আমরা যদি আসি সমান্ত ধারায়, আচ্ছা সমান্ত ধারায় আর গুণোত্তর ধারা। আচ্ছা সমান্ত ধারা সসীম ধারার মতোই, যে একটা সীমা থাকবে। আরো আরেকটা যদি যাই আমরা এখানে, সমান্তর ধারা, সমান্তর ধারা লাইক তোমরা দেখতে পারো এইটার ক্ষেত্রে যদি এই যে একটা ধারা দেখতেছো, এটা একটা হইতে পারে সসীম সমান্তর ধারা, আবার এটা হইতে পারে একটা সসীম গুণোত্তর ধারা। কিন্তু সমান্তর ধারার বোঝার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো লাইক তোমরা যদি একটা ধারা আমি যদি তোমাদের দেই সমান্তর ধারার, তাহলে সেটা হবে 2, আচ্ছা ধারাতে যোগ চিহ্ন থাকে, তোমরা মনে রাখবে ধারাতে সবসময় যোগ থাকে, 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট ডট ডট। আচ্ছা এখন দেখো তোমরা যে লাইক আমি যদি এটা মুছে দেই, আচ্ছা এখন দেখো
এই যে একটা ধারা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো সমান্তর ধারা। এটা সমান্তর ধারা কিভাবে বুঝলাম? কারণ তোমরা যদি দেখো যে এই 4 থেকে যদি তোমরা 2 বিয়োগ করো, মানে পার্থক্য আমাদের 2। 6 থেকে 4 যদি বিয়োগ করো তাহলে আমাদের পার্থক্য কত? 2। 8 থেকে মানে যে দ্বিতীয় পদ মানে একটা পদ থাকবে, পদের আগের পদটাকে আমরা যদি বিয়োগ দিই, তাহলে আমরা যদি পার্থক্য সমান থাকে তাহলে আমরা বুঝবো যে ওইটা হলো আমাদের হলো সমান্তর ধারা। যেমন এইটার হলো দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে বিয়োগ দিছে আমাদের 2 আসছে, তৃতীয় পদ দিয়ে আমরা দ্বিতীয় পদকে বিয়োগ দিছে আমাদের 2 আসছে, আবার চতুর্থ পদ দিয়ে আমরা তৃতীয় পদকে বিয়োগ দিছে আমাদের 2 আসছে। এইভাবে আমাদের সবগুলোর বিয়োগফল আমাদের সেম আসছে, যে জন্য আমরা বুঝতে পারছি এটা একটা সমান্তর ধারা। এখন যদি আমরা পরের পেজে যাই, মানে পূর্বের পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারা কি? এটাও গুণোত্তর ধারা। যেহেতু সমান্তর ধারা তোমরা সবাই বুঝতে পারছো যে বিয়োগ করার পরে যদি আমাদের ফলাফল সেম থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওইটা সমান্তর ধারা। এখন যদি আমরা গুণোত্তর ধারার কথা বলি, তাহলে গুণোত্তর ধারা দেখো কিরকম হয়। একটা গুণোত্তর ধারা লিখি, যদি আমি প্লাস, আচ্ছা এটা না, আচ্ছা এখন এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, সাথে ডট 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 দিয়ে শেষ করছে। এটা একটা অসীম গুণোত্তর ধারা, যে কারণে এটা ডট ডট দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে। এখন দেখো এই যে প্রথম পদ, এই প্রথম পদ 2, আর এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দিয়ে ভাগ দিই, তাইলে আমরা ধরো যে ভাগ দেওয়ার যে প্রসেসটা, ওটা হলো সাধারণ অনুপাত বের করার জন্য আমরা করি। সাধারণ অনুপাত। আচ্ছা আরেকটা জিনিস যেটা হলো তোমাদের দেখাইতে মনে ছিল না, সেটা হলো যে তোমরা যে বিয়োগ করে যে বের করো, এই ধরো ওটা কি ছিল, আচ্ছা থাক, বিয়োগ করে যদি আমরা বের করি 2 + 4 + 6 + 8, এটা যদি আমরা বিয়োগ করার পরে আমাদের 2 আসছে না, মানে বিয়োগফল আমাদের 2 আসছিল, ওইটাকে আমরা বলবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। এটা 4 - 2 = 2 আসে। আচ্ছা এতটুক গেল। আমরা সাধারণ অন্তর, সমান্তর ধারায় আমরা পাবো সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারায় আমরা পাবো সাধারণ অনুপাত। আচ্ছা তো অনুপাত আছে, তাইলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা 4কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। সেম ভাবে আমরা যদি আরেকটা চিন্তা করি, তাইলে আমরা 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত থাকে? তাও আমাদের 2 থাকে। এই যে আমরা ভাগ করার পরে যে সেম একটা অ্যান্সার পাইছি, তাইলে আমরা বুঝতে পারি যে ভাগ করার পরেও যখন আমরা সেম অ্যান্সার পাইছি, তাহলে এটা একটা অসীম গুণোত্তর ধারা। আমরা যদি ভাগ করে পাই, তাহলে আমরাটা হলো ধরবো যে ওটা একটা গুণোত্তর ধারা। যদি আমরা বিয়োগ করার পরে সেম মানটা পাই, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করে পাই, তাহলে ওটা হবে সমান্তর ধারা। আর যদি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে পাই এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করে যদি সেম মানটা পাই, তাহলে আমরা ধরবো ওটা হলো একটা গুণোত্তর ধারা। আচ্ছা এবার আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারার কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার। আশা করি সবার কাছে সমান্তর ধারা গুণোত্তর ধারার কনসেপ্টটা ক্লিয়ার। এবং বিয়োগ করার যে কনসেপ্টটা থাকে ওটাকে আমরা বলি কি সাধারণ অন্তর, আর যে ভাগ করার যে কনসেপ্টটা থাকে ওটাকে আমরা বলি সাধারণ অনুপাত। আচ্ছা এখন আমাদের সসীম ধারা গেল, অসীম ধারাও গেল, এবার আমাদের সমান্তর ধারাও শেষ, গুণোত্তর ধারাও শেষ। আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা বুঝতে পারছি। এবার আমাদের আসি গুণোত্তর ধারা। মূলত আমাদের যে তোমাদের যে ক্লাস 10 এর 9 এর যে চ্যাপ্টার 7 অসীম ধারা আছে, অসীম ধারায় মূলত আলোচনা করা হয়েছে এই গুণোত্তর ধারা নিয়ে। এই গুণোত্তর ধারা মেইন কনসেপ্টটা তোমাদের এইখানেই ক্লিয়ার হয়ে যাবে। গুণোত্তর ধারা, এখানে আমি একটা গুণোত্তর ধারা লিখছি, যে গুণোত্তর ধারায় যে প্রথম যে দেখো প্রথম যেটা থাকবে, প্রথমে লাইক এইটা প্রথম পদ 1/3, তাই ধারাটির প্রথম পদ a,
প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। প্রথম পদ এ, প্রথম পদ এ সমান 1/3। আমাদের সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত যে বলছিলাম যে ভাগ করে যখন আমরা বের করব তখন ওটা হবে সাধারণ অনুপাত, কেননা এই জায়গায় বিয়োগ করার কোনো সিস্টেম নাই। যদি আমরা বিয়োগ করে ট্রাই করি তাহলে আমাদের উত্তর মিলবে না, এই জন্য এটা হলো আমাদের ভাগ করেই মিলাইতে হবে। তো আমরা সাধারণ অনুপাত কিভাবে, এই যে এটা হলো দ্বিতীয় পদ, দ্বিতীয়, এটা হলো প্রথম, আর এটা হলো তৃতীয়, তৃতীয় পদ। এখন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ আমাদের কত ছিল? 1/3 স্কয়ার, আর আমাদের প্রথম পদ ছিল 1/3। তাহলে আমাদের এখানে আমরা পরের লাইনটা আমাদের কিছু এরকম হইতো যে 1/3 স্কয়ার, আর এই জায়গায় যেহেতু আমাদের এটা নিচে ছিল এটা উল্টে যাবে বাই 1। তো আমাদের আলটিমেটলি এই 3 আর এই 3 কাটা যায়, আমাদের এখানে থাকবে একটা 3, আর এই 1 তো কিছুই না। তো আমাদের এই জায়গায় থাকলো 1/3, মিলছে? আচ্ছা, এখন আমাদের এইভাবে আমরা সাধারণ অনুপাত বের করব। আমরা একটা সাধারণ অনুপাত পেলাম, একটা ধারা আমাদের কাছে দেওয়া আছে, একটা ধারা আমাদের কাছে দেওয়া আছে, যে ধারা থেকে আমরা কি কি বের করতে পারি? একটা প্রথম পদ বের করতে পারি, যেটা একটা ধারায় যেটা প্রথমে থাকবে সেটা হলো প্রথম পদ। আর আমরা দুইটা জিনিস, মানে যেমন ধরো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে যে বের করি ওটা হলো আমাদের সাধারণ অনুপাত। এইভাবে আমরা একটা ধারা থেকে দুইটা জিনিস বের করতে পারি, একটা হলো সাধারণ অনুপাত, আর একটা হলো প্রথম পদ। এই দুইটা জিনিস আমরা একটা ধারা দেওয়া থাকলে সেখান থেকে বের করতে পারি। তো একটি ধারা দেওয়া থাকলে আমরা নিঃসন্দেহে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর বের করতে পারবো। তো আমরা পরের যে জিনিসটা আছে সেটাতে আমরা যাই, সূত্র। আচ্ছা, প্রথমে একটা সূত্র দেওয়া আছে, তোমরা আগে সূত্রটা 1 মিনিট তুলে নাও, সূত্রটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা পজ করে অবশ্যই এই মুহূর্তে তুলে নিয়েছো সূত্রগুলো। তো দেখি আমরা একটা সূত্র কাজ করে দেখি, যে ধরো আমাদের এই সূত্রটা আছে, ধারাটির n-তম পদ নির্ণয় সূত্র। n-তম পদ নির্ণয় সূত্র a আর n ইনভার্স 1। তো আমরা একটা পেজে যাই, প্রথম পদ, ধরো আমাদের একটা ধারা দেওয়া আছে, এই ধারাটিতে প্রথম পদ কত? অবশ্যই প্রথম পদ এ, প্রথম পদ এ সমান সমান, যেহেতু প্রথমে 1 আছে তাই প্রথম পদ আমাদের 1। আচ্ছা, তোমাদের মেনশনেবল যেটা প্রথমে থাকবে সেটাই প্রথম পদ। আচ্ছা, তো আমাদের সাধারণ অনুপাত, আচ্ছা এটা মূলত এই জায়গায় এমন একটা ধারা নেওয়া হয়েছে যেটা খেয়াল করিনি আমি, যে এটা হবে হলো একটা এটা একটা সমান্তর ধারা, কিন্তু আমরা যেহেতু গুণোত্তর ধারার কাজ করতে যাচ্ছি তো আমাদের ধারাটা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এই ধারাটা একটি সমান্তর ধারা। কেননা তোমরা দেখতে পাবো যে আচ্ছা 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2 থাকে, 5 থেকে 3 বিয়োগ করলেও 2 থাকে, তো এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারা দিয়ে আমাদের কাজ করা যাবে না। আচ্ছা, এটা কি হলো? আমাদের ধারাটা চেঞ্জ করতে হবে। সেভেন কেন? আচ্ছা, ভুল হয়েছিল, 7 দিছিলাম কেন জানি না। আচ্ছা, আচ্ছা তো শুরু করি। প্রথম পদ আমাদের কত? 3। আর আমাদের সাধারণ অনুপাত কত? আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, কত আসে? একে ভাগ দিলে তো 3 আসে। আচ্ছা, এইভাবে আমরা আচ্ছা আমাদের এখানে আর দিতে হবে। আমাদের প্রথম পদ পেলাম 3 এবং সাধারণ অনুপাত পেলাম আর, ওটাও 3। এখন আমরা একটা ধারা থেকে আমরা যে দুইটা জিনিস বের করতে পারি, দুইটা জিনিস বের করছি। আচ্ছা, এখন আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল a আর n ইনভার্স 1। এখন আমাদের এতটুকুর আর কোনো কাজ নেই, আমরা জাস্ট মনে রাখি আমাদের প্রথম পদ ছিল 3, সাধারণ অনুপাত 3 ছিল, হয়ে গেল। আমাদের প্রথম পদ 3 ছিল, সাধারণ পদ 3 ছিল। এখন যদি আমাদের ওই প্রশ্নটাতে বলতো যে ধারাটির সপ্তমতম পদের মান নির্ণয় করো, তো সপ্তমতম পদ নির্ণয় সূত্র, আচ্ছা সপ্তম
পদ, সপ্তমতম পদ, তম পদ দিলে দেখতে সুন্দর লাগে। সপ্তমতম পদ এ আর এন ইনভার্স 1। এখন আমাদের আমাদের প্রথম পদ আমরা কত পেয়েছিলাম 3, সাধারণ পদ কত পেয়েছিলাম ওটাও 3। এখন আমাদের যেহেতু সপ্তম পদ বলছে, যেহেতু সপ্তম পদ বলছে আমরা n এর জায়গায় জাস্ট 7 বসাই দেব -1, তাহলে এই জায়গায় কত হয় ইনটু 3, আর এই জায়গায় যেহেতু 7 থেকে 1 বিয়োগ করা হয়েছে তাহলে আমাদের এই জায়গায় থাকবে 6। তো যত হয় আমাদের এই জায়গায় 3, যেহেতু 3 এর পাওয়ার 6 আছে, আমরা যদি আরো একটা 3 যোগ করি, 3 গুণ করি, তাহলে আমাদের 3 পাওয়ার 7 হবে। এখন তোমরা 3 পাওয়ার 7 কে সরাসরি পাওয়ার ইউজ করেও লিখতে পারতা, কিন্তু আমি এই জায়গায় পাওয়ার ইউজ করি নাই। তোমরা চাইলে পাওয়ার ইউজ করেও লিখতে পারো, যে উত্তরটা আসে ওটাই। এই জায়গায় আরো যে সূত্রগুলো আছে, ধারাটির n তম পদের সমষ্টি, আরো ধারাটির n তম পদের সমষ্টি। আচ্ছা, n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টির দুইটা সূত্র আছে। একটা হলো যদি n বড় হয়, মানে r এর মান যদি বড় হয় তাইলে আমাদের এই সূত্রটা, আর যদি r এর মান ছোট হয়, তো ধরো আমাদের এইটাতেই যাই, এটাতে আমাদের r এর মান ছিল 3, r এর মান 3 ছিল না। এখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারতেছি যে r এর মান 3, তো এইটা অবশ্যই 1 এর চেয়ে বড়, তাহলে আমাদের এইটা সূত্র দিতে হবে। আচ্ছা, এটার দিকে যদি আমরা এখন তাকাই, তাহলে বড় আর এর যে বড় চিহ্নটা আর এর দিকে ছিল, তাই আমাদের এই সূত্র দিতে হয়েছিল। তাহলে আমাদের এখানে সূত্র কি হবে, a -1। আচ্ছা, এই সূত্রটা আমরা দিছি যদি আমাদের আর এর মান ছোট হইতো, লাইক 1 এর চেয়ে যদি ছোট হইতো, তাহলে আমাদের 1 এর চেয়ে ছোট কত, 1 এর চেয়ে ছোট কত 0.5, 0.5 1 এর চেয়ে ছোট। তো এটা যদি আর এর মান হইতো তাহলে আমরা ওই সূত্রটা দিতাম, এই সূত্রটা, যেখানে 1 আগে আসবে আর পরে আসবে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন এইটাই যদি আমরা বের করি, আমাদের বলতো যে 7টি পদের সমষ্টি, যদি আমাদের বলতো 7টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা জাস্ট কি করতাম, এখানে এর মান কত আমরা 3 পাইছিলাম, 3টা এখানে বসাই দেব, তারপরে আর এর মান আমরা বসাবো কত আর এখানে কত আরো 3 পেয়েছিলাম, আর আমাদের সপ্তম 7টি পদের সমষ্টি বের করতে হয়েছিল, যে কারণে আমরা পাওয়ার 7 দিলাম, আর আমাদের আর এর মান 3, 1। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। জাস্ট আপনি এখানে মান বসাই দিলে আমরা উত্তর পেয়ে যাব। এইভাবে আমরা এই সমষ্টির সূত্র দিয়ে আমরা সমষ্টি বের করতে বললে বলবো, যখন আমরা এক্সারসাইজ গুলো করবো তখন আমাদের এই বিষয়গুলো আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসি গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমাদের প্রশ্ন অনেক ক্যাটাগরির আসতে পারে, তারপরে আমাদের অনেক সময় আসবে যে একটা তম পদ দেওয়া থাকবে, যেমন ধরো আমাদের কত নবম পদের সমষ্টি এত, অথবা সপ্তমতম পদ এত, ওই পদ থেকে আমাদের একটা ধারা বানাইতে হবে। ওই ধারা থেকে আমরা ধারা বানানোর আগে প্রথমে হয়তো এ বের করতে পারবো, অথবা আর বের করতে পারবো। বের করার পরে ওই জায়গা থেকে আমরা এই সূত্রটা দেব, যে গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে গুণোত্তর ধারা নির্ণয় করে। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হলো গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। আচ্ছা, তোমরা তো অবশ্যই দেখতে পাইছিলা, যেটা হলো যে 1/2, আচ্ছা অনুক্রম অথবা ধারা যেটাই হোক, 1/2 স্কোয়ার প্লাস 1/কিউব প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখন এই জায়গায় যে ডট 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 দেওয়া থাকে না, এটা আমাদের এটা যে অসীম দূরত্ব পর্যন্ত আছে, এটা আমরা বুঝতে পারি। এখন এই যে অসীম দূরত্ব পর্যন্ত আছে, এই অসীমটা আমাদের এই অসীম কত দূর পর্যন্ত আছে এইটার সমষ্টি আমাদের বের করতে হয়। এই অসীম যে কত দূর পর্যন্ত আছে সেই সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আমাদের এই ধরনের যে প্রশ্নটা আসে যে অসীমতক সমষ্টিটা নির্ণয় করো, এটার প্রশ্নটা কিছুটা এইভাবে আসে যে আমাদের প্রশ্নটা সম্ভবত গতে অথবা ঘতেও করতে পারে। তোমাদের এই প্রশ্নটা তোমরা শিওর লেখা রাখো যে তোমাদের এই প্রশ্নটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, অথবা তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে ফর শিওর। এই প্রশ্নটা হলো যে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো।
এই প্রশ্নটা তোমরা জাস্ট মেনশন তোমরা লিখে রাখো তোমাদের বইতে খাতাতে যে কোনো জায়গায়, যে প্রশ্নটা তোমাদের এসএসসি তে আসবে, এসএসসি তে আসবে এবং তোমাদের পরীক্ষায়ও আসার সম্ভাবনা অনেক বেশি। এখন ওটাতে যেটা করতে হয়, প্রথমে আমাদের একটা শর্ত আরোপ করতে হয়, তারপরে আমাদের ওই শর্ত আরোপ করার পরে ধারাটির অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করি। এখন আসো আমরা পরের পেজে যাই। পরে আমাদের ছিল হলো অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টিকে এত হাইলাইট করার কারণ কি জানো? কেননা এই অধ্যায়টা তোমাদের এই অধ্যায়ে অসীমতক সমষ্টিটা তোমাদের কিছু ছাড়বে না, এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে 100%। এটা আসার সম্ভাবনা 100% লিখে দিলাম। আচ্ছা, তো এখন দেখি যে তোমায় বললাম না যে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং যদি থাকে তবে তা নির্ণয় করো। এখন অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য যে একটা শর্তের কথা বললাম না, সেই শর্তটা হলো এইটা। অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো, এটা আবার কি দিছে, আচ্ছা একটা জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে, যেটা হলো আর। এমন কেন হলো? আচ্ছা তোমরা এটাকে জাস্ট ভুলে যাও, আমি লিখে দিই। আচ্ছা, তো এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অসীমতক সমষ্টি। এখন আমরা এমন একটা জিনিসের সমষ্টি বের করতে যাচ্ছি যেটা আমরা জানি না যেটা কোথায় যায় শেষ হবে এবং এটা সমষ্টি কিরকম। আচ্ছা, তো আমরা এটার সমষ্টি বের করি। দেখো, আমরা যদি একটা জিনিসের সমষ্টি বের করি, ধরো 5 + 2 7, আবার ধরো আমরা একটা সমষ্টি বের করছি যেটা হলো এই, আমরা একটা জিনিসের সমষ্টি বের করলাম, আমরা জানি যে এটা একটা নির্দিষ্ট সীমা আছে, এটা আমরা সমষ্টি বের করতে পারছি। এখন আমরা পরবর্তীতে যদি একটা লং একটা জিনিসের সমষ্টি বের করি, যেটা সমষ্টি আমরা জানি যেটা লিমিট কত, এরকম একটা লিমিটেড একটা জিনিসের আমরা সমষ্টি বের করতে পারি। যেমন আমরা যদি 1 + 2 + 3 + 4 + 5 6 7 8 9 এভাবে বাড়তে বাড়তে যোগ 100। এখন আমরা 1 থেকে সিঙ্গেল 100 পর্যন্ত যদি সবগুলো যোগ করি, তাহলে আমাদের যোগফল কত আসবে জানো? আমাদের যোগফল আসবে 50। এটা হলো আমাদের সমষ্টি। এখন আমরা যে অসীম যে জিনিসটা আমরা জানি না, ডট 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 দিয়ে শেষ হয়, এমন একটা জিনিসের সমষ্টি আমরা বের করি, এই জিনিসটার সমষ্টি আমরা জানি না যে সমষ্টি কত হবে। তো আমরা এমন একটা অসীম একটা জিনিসের যদি সমষ্টি বের করি যেটার অজানা, ওইটার সমষ্টি আমরা কিভাবে বের করবো? ওই সমষ্টি বের করার জন্য আমাদের হলো অসীমতক সমষ্টি বের করতে হয়। আর এই অসীমতক সমষ্টি বের করার জন্য কিছু শর্ত থাকে, যে শর্তটা আমাদের প্রথমে আরোপ করতে হয়, পরবর্তীতে ওই অসীমতক সমষ্টিটা বের করতে হয়। এখন অসীমতক সমষ্টি বের করার আমরা প্রথমে শর্তে যাই। প্রথমে আমরা এটা একটু গায়েব করি। আচ্ছা দেখো, প্রথমে আমাদের অসীমতক সমষ্টির শর্তটা কি? শর্তটা হলো মডুলাস আর লেস দেন 1। এটা হলো আমাদের শর্ত। যদি আমাদের বলে যে মানে আমি এখনো বলি নাই যে এই প্রশ্নটা কিভাবে আসে, তোমাদের একটা তোমাদের প্রশ্ন আসবে, যে প্রশ্নটা তোমাদের কখনোই পিছু ছাড়বে না, যে প্রশ্নটা হলো কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো। এখন এই অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের একটা শর্ত আরোপ করতে হয়, যে শর্তটা হলো এটা। আমি তোমাদের এর 100% গ্যারান্টি দিলাম যে তোমাদের হয় ফাইনাল পরীক্ষায়, আচ্ছা তোমাদের আমি গ্যারান্টি দিলাম 100% হয় তোমাদের ফাইনাল পরীক্ষায় অথবা এসএসসি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আসবেই আসবে, যে কি শর্ত আরোপ করলে তো অসীমতক সমষ্টি থাকবে, যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো। আচ্ছা, তো শর্তটা এইটা, এই শর্ত থাকবে, ওই শর্তটাকে পরে আমাদের ব্রেকডাউন করতে হবে, যেটা হলো -1 আর। আচ্ছা, এইটা হলো আমাদের শর্ত, যে শর্ত থেকে আমরা প্রথমে এই সাইড নিয়ে একবার কাজ করব, পরে এই সাইড নিয়ে আরেকবার কাজ করব, দুইভাবে এই শর্তটা ব্রেকডাউন করে, যেটা তোমাদের এক্সারসাইজ ক্লাসে করায় দেওয়া হবে। এখন আপাতত তোমাদের এটা দেখালাম না। তো আমরা এখন আসি, এবার অসীমতক সমষ্টি থাকবে কিনা সেটার শর্ত। যে একটা ধারা আছে, যে ধারাতে অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না, এটা আমরা একটা শর্তের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, আমরা একটা ধারণার মাধ্যমে বুঝতে পারি। অনেক সময় এমসিকিউতে আসে একটা ধারা দেওয়া থাকে, যে ধারা থেকে আমরা বুঝতে হয় যে এই ধারা থেকে আমাদের অসীমতক সমষ্টি পাবো কি পাবো না। আমাদের একটা প্রশ্ন দিবে, একটা ধারা দিবে, ধারাতে আমাদের বলবে যে এমসিকিউতে সরাসরি যে একটা ধারা দিবে, ধারা দিয়ে বলবে যে এটার অসীমতক সমষ্টি কত। এখন তোমরা যদি আর এর মান ধরো, এখানে আচ্ছা তোমরা আর এর মান যদি ধরো 1 পাইলা, অথবা আর এর মান ধরো 0.5 পাইলা, তোমরা একটা সাধারণত যে কোনো ধরনের আর এর মান পাইতে পারো। তো এখন দেখো, আর
আর যদি একের চেয়ে ছোট হয়, মানে সাধারণ অনুপাত যদি একের চেয়ে ছোট হয়, তাহলে তোমাদের অসীমতক সমষ্টি থাকবে। ওই আচ্ছা, তো সাইড করি। যদি আর একের থেকে ছোট হয়, একের থেকে ছোট মানে কত? 0.99 হইতে পারে, 0.99 যেটা একের থেকে ছোট, 0.7 যেটা একের থেকে ছোট, 0.5 যেটা একের থেকে ছোট। যদি আর এর মান এই ধরনের কিছু একটা আসে, তোমরা চিন্তাও করতে পারো যে তোমাদের আর এর মান 1/2 আসতে পারে, এটাও একের থেকে ছোট। এরকম একের থেকে ছোট যে কোনো সংখ্যা যদি আসে, তাহলে ওটা অসীমতক সমষ্টি আমরা বের করতে পারবো। আচ্ছা, তো তারপরে আমরা যদি দেখি, তারপরে আর যদি একের চেয়ে বড় হয়, যদি আর এর মান একটা ধারায় যদি আর এর মান বড় হয় একের থেকে, তাহলে ওটা অসীমতক সমষ্টি থাকবে না। আবার আর যদি -1 আসে, তাহলে আমাদের ওখানে অসীমতক সমষ্টি থাকবে না। আবার আর যদি একের সমান হয়, যদি আর একই হয়, তাহলে আমাদের ওখানে অসীমতক সমষ্টি থাকবে না। এখন তোমাদের আমি এর আগেও একবার বলছিলাম, এবং তোমাদের একটু আগেই যে সূত্রগুলো পড়ানো হয়েছে, সেই সূত্রগুলোতে দেখো একটা সূত্র ছিল যে অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র। অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র হলো a/1 - r, s ইনফিনিটি সমান a/1 - r। আচ্ছা, গেল। তো এইখান থেকেই তোমাদের অসীমতক সমষ্টির যাবতীয় যত সব বেসিক সব ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের নেক্সট যে টপিক, সেটা হলো পৌনঃপুনিক। আচ্ছা, পৌনঃপুনিক কি? পৌনঃপুনিকের বিষয়টা তোমাদের হালকাভাবে বুঝে, যেটা হলো পৌনঃপুনিক। ধরো তোমাদের একটা পৌনঃপুনিক এখানে আছে 0.7 পৌনঃপুনিক। একটা সংখ্যা দাও, একটা শূন্য আছে, শূন্যর পর একটা দশমিক আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, যে সংখ্যার উপরে একটা ফোঁটা চিহ্ন দেওয়া আছে, এই ফোঁটা চিহ্নকে বলা হয় পৌনঃপুনিক। এই যে চিহ্নটা দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওটা আগে লিখবো, তারপরে দশমিক। যে চিহ্ন যে সংখ্যার উপরে ফোঁটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা রিপিট হইতে থাকবে বারবার। যেমন 777, যেহেতু 7-এর উপরে পৌনঃপুনিক ছিল, তাই এটা বারবার আমরা লিখতেই থাকবো। পরবর্তীতে আমরা যদি আরো একটা পৌনঃপুনিকের আরো একটা অঙ্ক দেখি, সেটা হলো 0.67 পৌনঃপুনিক। যেহেতু পৌনঃপুনিক কি বললাম, পৌনঃপুনিক হলো একটা সংখ্যা থাকবে, একটা দশমিকের পরে সংখ্যা থাকবে, যে সংখ্যাগুলোর উপরে ফোঁটা চিহ্ন দেওয়া থাকবে, সেটা হলো পৌনঃপুনিক। যে সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়া থাকবে সেই সংখ্যাটা বারবার রিপিট হইতেই থাকবে। এখন যেহেতু শূন্য দশমিকের আগে ছিল, ওটা দিলাম, তারপরে দশমিক চিহ্ন দিলাম, তারপরে 6 আর 7-এর উপরে পৌনঃপুনিক ছিল, তাই 6 7 বারবার দেব। আচ্ছা, তারপরে ডট 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 কেন দেবো? কেননা ডট ডট দেওয়ার মানে হলো যে এই জিনিসটা অসীম, এটা এখন পর্যন্ত শেষ হয় নাই এবং এটা কখনো শেষ হবে না, এটার জন্য আমরা ডট 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 দেওয়ার মাধ্যমে শেষ করেছি। এর পরবর্তীতে তোমাদের আরো একটা পৌনঃপুনিকের অঙ্ক দেখে, যেটা হলো 0.136। 1-এর উপরে পৌনঃপুনিক, 6-এর উপরে পৌনঃপুনিক দিলাম। আচ্ছা, এখন দেখো তোমরা যে অনেকের মতে, অনেক স্টুডেন্টদের মতে, যারা অনেক সময় এটা বুঝতে পারে না এবং অনেকে খেয়াল করে না, এবার অনেকে এই ভুলটাই সবচেয়ে বেশি করে, যেটা হলো যে পৌনঃপুনিক একটা দশমিক শূন্য দশমিক আছে, তারপরে যে সংখ্যাটা আছে 1-এর উপরে পৌনঃপুনিক আছে এবং 6-এর উপরে পৌনঃপুনিক আছে। যেহেতু এই দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তো এই দুইটা সংখ্যাই বারবার রিপিট হইতে থাকবে। যেমন ধরো 161616, এইভাবে অনেকে মনে করে যে এইটা হলো উত্তর, কিন্তু আসলে তা নয়। কারণ আমরা এখানে দেখি যদি আমাদের 1-এর উপরে পৌনঃপুনিক ছিল, 6-এর উপরে পৌনঃপুনিক ছিল, মাঝখানে একটা সংখ্যা ছিল যেটা উপরে পৌনঃপুনিক নাই, কিন্তু যেহেতু পৌনঃপুনিকের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের উপরে পৌনঃপুনিক আছে, এবং মাঝখানে যে সংখ্যাটা আছে তার উপরেও একটা ইনভিজিবল পৌনঃপুনিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই পৌনঃপুনিকটা যেহেতু সঙ্গদোষের লোহা ভাষা ওই একটা কনসেপ্ট ফলো করে, 1-এর উপরে পৌনঃপুনিক তো আছেই, 3-এর উপরে পৌনঃপুনিক নাই, তারপরেও 3-এর উপরে পৌনঃপুনিক বসবে, কেননা এই 1 একটা পৌনঃপুনিকের স্টার্টিং পয়েন্ট এবং 6 হলো পৌনঃপুনিকের এন্ডিং পয়েন্ট। 3 6 1 3 6 1 6 ডট ডট ডট। আচ্ছা, এখন দেখো, এখন দুইটা পৌনঃপুনিক যদি থাকে, তার মাঝখানে যদি কোনো সংখ্যা বসে, দুইটা পৌনঃপুনিক থাকে এবং মাঝখানে যদি কোনো সংখ্যা বসে, ওই সংখ্যাগুলোর উপরেও পৌনঃপুনিক ধরা হবে। যেমন ধরো 0.36942, এইটার উপরে পৌনঃপুনিক আছে, এইটার উপরে পৌনঃপুনিক আছে, মাঝখানে 3টা সংখ্যা আছে যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই। কিন্তু দুইটা সংখ্যার মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে, দুইটা সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে, এর মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর উপরেই পৌনঃপুনিক থাকবে। আচ্ছা, যেমন এখানে 0.36942 এইভাবে বাড়তেই থাকবে। বুঝতে পারছো আশা করি। তো পৌনঃপুনিক থাকলে একটা জিনিস
যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে ওই জিনিসগুলো বারবার রিপিট হইতে থাকে। এখন আমরা যদি আসি যে কোনো ধারা, ধরা যাক একটা পৌনঃপুনিক দেওয়া আছে, যে একটা ধারা থাকবে যেটা হলো একটা পৌনঃপুনিকের একটা সংখ্যা থাকবে, যে সংখ্যাকে আমাদের মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন একটা পৌনঃপুনিকের সংখ্যাকে আমরা কিভাবে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো সেটা শিখি। এখন আগে তোমাদের বলি যে এটার ইম্পর্টেন্স কিরকম। একটা ধরো একটা সংখ্যা আছে যেটা পৌনঃপুনিকে দেওয়া আছে, এখন এটা আমরা মূল দিয়ে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। তার আগে যদি বলি যে এটা তোমাদের একটা ধরো ক্লাস কি বলবো এসএসসি অথবা ফাইনাল পরীক্ষায় তোমাদের যে প্রশ্নটা থাকবে ওটা চ্যাপ্টার 7 অসীম ধারা থেকে তোমাদের হয় কতে আসবে অথবা তোমাদের এমসিইউতে আসতে পারে, যে একটা পৌনঃপুনিকের সংখ্যা দিবে লাইক এটা দিয়ে তোমাদের বললো যে তোমরা এখান থেকে একটা সংখ্যা দিলে তোমরা এখান থেকে একটা বের করো, তোমরা মূল দিয়ে ভগ্নাংশ প্রকাশ করো। এই সংখ্যাটাকে আমাদের ভগ্নাংশ মূল দিয়ে ভগ্নাংশ প্রকাশ করতে হবে, এটাই আমাদের চাইবে। এখন প্রশ্নে আমাদের যখন চাইবে তখন ওটা আমরা কিভাবে বের করব। প্রথমেই দেখো আমরা একটা তুলছি 6.3 পৌনঃপুনিক 4 2 পৌনঃপুনিক। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের, আচ্ছা গেল, এটা আগে তুলি। প্রথমে আমাদের প্রশ্নটা কি ছিল 6. আচ্ছা, এখন যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক যেটা দশমিকের আগে ছিল ওটা আগে দেব, তারপরে 3 4 2 2 এইভাবে যেটার উপর পৌনঃপুনিক আছে ওটা বাড়তেই থাকবে। তারপরে পরের লাইনে আমরা কি করবো, যে এর আগে আমরা যতগুলো পৌনঃপুনিকের অঙ্কগুলো দেখছিলাম ওগুলো কিরকম ছিল, যে দশমিকের আগে যে সংখ্যাটা ছিল যেমন সবগুলোতে 0 ছিল, কিন্তু এখানে দশমিকের আগে 0 নাই। কিন্তু আমরা পৌনঃপুনিকের অঙ্ক করার সময় সবগুলোর সামনে দশমিকের আগে 0 বানাবো। 0টা আমরা কিভাবে বানাবো, নর্মালি যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওইটাকে আমরা বের করে দেব, প্লাস 0 পয়েন্টটা আমরা উপরেও দিই, কিন্তু আমরা এখন নিচে দিই 3 4 2 ডট ডট ডট। আচ্ছা, এখন গেল, আমরা এইভাবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে আমরা এইভাবে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে আমরা এটাকে একটা ধারাতে রূপ দেব। এইটা যেভাবে থাকবে ওইভাবেই রাখলাম 3 4 2। আমরা এইটাকে পৌনঃপুনিকের এই সংখ্যাটাকে আমরা একটা ধারাতে রূপ দেবো, যেটা হলো প্রথমে একটা প্রথম পদ বানাইলাম 0 পয়েন্ট দেওয়ার পরে 3 4 2 প্রথমে এতটুকু দিলাম, তো আমাদের এই তিনটে সংখ্যা চলে গেছে। আচ্ছা, একটা মিনিট, এই তিনটা সংখ্যা চলে গেছে। যেহেতু এই তিনটা সংখ্যা আমাদের চলে গেছে, তো আমাদের এখানে 0 পয়েন্ট, যেহেতু তিনটা সংখ্যা এর আগে আমরা দিছি এই জন্য পরের তিনটা 0 দেব। পরে তিনটা সংখ্যা দেওয়া, তিনটা 0 দেওয়ার পরে 3 4 2 আবার দেব, প্লাস। আচ্ছা, এখন দেখো যে আমরা এখানে 6টা সংখ্যা দিছিলাম কি দশমিকের পরে, যে কারণে আমরা 6টা 0 পয়েন্ট 6টা শূন্য দেব। আচ্ছা, 6টা শূন্য দিছি। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের যেহেতু দশমিকের পরে 6টা শূন্য দেওয়া হয়েছে, তো আমরা 6টা কেটে দেবো। তারপরে আমাদের কত থাকে 3 4 2। এখানে কিন্তু আরও আছে, অসীম বোঝানোর জন্য ডট ডট দেওয়ার মাধ্যমে শেষ করা হয়েছে 3 4 2। আচ্ছা, একটু ম্যানেজ করো কষ্ট করে। এইভাবেই জাস্ট এখানে করা হয়েছে যে প্রথমে প্রথম পদ বানানো হয়েছে, তারপরে দ্বিতীয় পদ, তারপরে তৃতীয় পদ। তোমাদের মনে আছে অবশ্যই যে আমি তোমাদের একদম ক্লাসের শুরুতে অনুক্রম এবং ধারা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে অনুক্রম ছিল একটা অনুক্রম 1 3 5 7 ডট ডট ডট, এরকম ছিল একটা অনুক্রম। আবার তারপরে ছিল একটা ধারা। সরি, আচ্ছা, অনুক্রম আর ধারার ভিতরে পার্থক্য কি, একটা জাস্ট কমা এবং একটা প্লাসের। এখন আমরা অনুক্রম আর ধারাকে ডিফাইন করি এই একটা পদ্ধতিতে, কমা এবং ধারার মাধ্যমে, বাকি সব গেমই সেম। এখন আমরা এইটাই যদি আমরা এই অনুক্রমের আমরা যদি এখানে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা একটা ধারার মতো হয়ে গেছে। কেন? কারণ এখানে সবগুলোর মাঝখানে একটা যোগ চিহ্ন আছে এবং শেষে ডট 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 দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে। তো যেহেতু ডট 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 দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে, সেহেতু আমরা এটা বলতে পারি এটা একটা অসীম ধারা। যেহেতু এটা একটা অসীম ধারা, তারপরে আমরা এটা একটা গুণোত্তর ধারা। কিভাবে এটা একটা গুণোত্তর ধারা, এটা আমরা পরের পেজে আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমে দেখো যে এটা একটা অসীম গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা বুঝলাম।
কিভাবে এটা একটা গুণোত্তর ধারা? প্রথমে আমরা যদি ধারাটা একবার লিখি 0.344, এটাই ছিল, হ্যাঁ সরি try that. আচ্ছা, এইটা ছিল আমাদের সেই ধারা। এখন ধারাতে আমরা অবশ্যই জানি যে ধারাতে প্রথম পদ যেটা প্রথমে থাকে সেটাই প্রথম পদ, এবং আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদকে যদি ভাগ দিই তাহলে আমরা ওইখান থেকে সাধারণ অনুপাত পাই। এখন আমরা সেটাই করছি যে এই হলো প্রথম পদ, প্রথমে যেটা ছিল ওইটাকে আমরা প্রথম পদ, এবং যেটা আমাদের দ্বিতীয় পদ ছিল দ্বিতীয় পদকে দিয়ে আমরা প্রথম পদকে ভাগ করছি, যে কারণে আমাদের উত্তর আসছে 0.11। এইভাবে আমরা একটা প্রথম পদ পেলাম এবং একটা সাধারণ অনুপাত পেলাম। এখন আমরা এই যে অনুক্রমে যে প্রথমে একটা ধারা বানালাম, ধারা বানানোর পরে এটা আমাদের মূলত প্রশ্ন ছিল যে একটি মূলদীয় ভগ্নাংশের রূপ দেওয়া। এখন এটা আমরা মূলদীয় ভগ্নাংশের রূপ দেওয়ার জন্য আমরা অসীমতক সমষ্টির সূত্র দেব। যেহেতু এটা একটা অসীম ধারাতে চলে গেছে, তো আমরা অসীমতক সমষ্টির সূত্র চাইলেই দিতে পারি। এখন অসীমতক সমষ্টি বের করার জন্য আমাদের একটা সূত্র জানি, যেটা হলো S ইনফিনিটি সমান A/1 - R। এটা হলো, আচ্ছা কিউ না, এটা হলো A। আচ্ছা, তো দেখো 1 - R। আচ্ছা, এটা হলো তোমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র, এবং এটা দেখতে পাচ্ছ যে এটা একটা ভগ্নাংশ রূপে আছে, যেটা আমরা চাইলে এই সূত্রের মাধ্যমে আমরা একটি ভগ্নাংশ বানাতে পারবো, এবং এটা আমাদের মধ্যে ভগ্নাংশের অংশ হয়ে দাঁড়াবে। তো আমরা যদি দেখি যে আমাদের কাছে প্রথমে এই অনুক্রম থেকে, মানে একটা ধারা থেকে আমরা প্রথমে A বের করছিলাম, যে এটা আমাদের অসীমতক সমষ্টি বের করার জন্য লাগবে। আমরা পরবর্তীতে আরও বের করছিলাম, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা যদি পরবর্তী লাইন আসি, যে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেটা হলো এই জায়গায় দেখো যে তোমাদের +6 যে আগের অবস্থায় ছিল, পরে একদম শেষে যাও এই +6 সেম অবস্থায় আছে, কোনো চেঞ্জ হয় নাই। পরের লাইনে আমরা জাস্ট কি করব, যে সূত্রটা জাস্ট বসাবো, সূত্রটা একবার বসাবো। সূত্র বসানোর পরে জাস্ট সূত্র 6 + A/1 - R, এর মান একবার বসায় দেবো 0.342, আর R এর মান বসায় দেবো 1 - 0.001। এটা বসানোর পরে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে হলো এটা 704/111। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা কি ছিল, যে একটা পৌনঃপুনিকের একটা সংখ্যা দিয়ে দেওয়া ছিল, যে সংখ্যা থেকে আমাদের মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এখন এই মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করলাম আমরা এইভাবে। এটা আমাদের ধরো আমাদের কম মার্কের প্রশ্ন আসলো, যেখানে আমাদের এটা এসকিউতেও আসতে পারে তোমাদের, যে শর্ট কোশ্চেনে তোমাদের বলতে পারে যে একটা পৌনঃপুনিকের সংখ্যা দিল, সংখ্যা দিয়ে বললো যে তোমাদের এইটা থেকে তোমরা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করো। তো তোমরা যদি কতে বের করতে চাও, তাহলে তোমরা এটা এইভাবে পদ্ধতি বের করবা। এখন এটা আমি বের করতে আমার কত টাইম লাগছে, 5 মিনিট অথবা 6 মিনিট এরকম। কিন্তু এটা যদি তোমাদের এমসিকিউতে আসে, তোমরা এমসিকিউতে অবশ্যই তোমরা যদি 5 মিনিট ব্যয় করে একটা এমসিকিউ দাগাও, তো তোমাদের একটা বড় এমসিকিউ দাগানোর জন্য অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই এটা বের করার জন্য একটা শর্টকাট আছে। তো যদি তোমাদের এটা কতে বের করতে বলে, তাইলে তোমরা অবশ্যই এটা বের করতে পারবা। তো শর্টকাটটা কি, শর্টকাট তোমাদের দেখাই, যে আমাদের প্রশ্নটা কি ছিল 6.342, এর উপরে পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক, এটা ছিল আমাদের প্রশ্ন। এখন যে শর্টকাটের মাধ্যমে যে এত বড় প্রশ্ন আমরা যখন কতে করতে যাব, কতে করতে আমাদের এই উত্তরটা পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে আমাদের টাইম লাগবে ওভারঅল কত, 6 মিনিট অথবা 7 মিনিট এরকম, অথবা 5 মিনিট লাগতে পারে। কিন্তু যখন আমরা এমসিকিউ করবো, এমসিকিউতে করার জন্য আমাদের জাস্ট 10 সেকেন্ড লাগবে। কিভাবে আমরা 10 সেকেন্ডে এই পৌনঃপুনিকের অ্যান্সারটা করতে পারবো, এটা দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল। আচ্ছা, আগে প্রশ্নটা দিই। প্রশ্নটা ছিল 6.342 পৌনঃপুনিক, এটা ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো যে আমরা
এত কষ্ট করে আমরা 5 মিনিট 6 মিনিট ব্যয় করে আমরা এই অঙ্কটা সলভ করলাম, যেখানে লাস্টে আমরা একটা ভগ্নাংশ বের করলাম। এখন দেখো যে ওই জিনিসটা যদি তোমাদের এমসিকিউতে আসে, তো অবশ্যই তোমরা এমসিকিউতে যদি 5-6 মিনিট একটা এমসিকিউর পিছনে ব্যয় করো, তোমাদের অন্য একটা এমসিকিউ করতে তোমরা শেষে টাইম ম্যানেজমেন্টে ফেল হয়ে যাবে, যে কারণে তোমরা সবগুলো এমসিকিউ কভার করতে পারবে না। তো ওই যে আমাদের প্রশ্নটা ছিল 6 পয়েন্ট, আগে প্রশ্নটা তুললাম 6.342, যেহেতু 3 এর উপরে এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে, মাঝখানে যে সংখ্যাটা আছে ওটার উপরেও পৌনঃপুনিক ইনভিজিবল অবস্থায় আছে। তো সেই কারণে আমরা এই যে তিনটা সংখ্যা এটা বারবার রিপিট করতেই থাকবো, 3 4 2 3 4 2 3 4 2 3 4। আচ্ছা, এই জিনিসটা আমরা জাস্ট অনেকবার রিপিট করছি। রিপিট করার পরে কি করব, সমান সমানে চাপ দিলাম, যে জায়গায় আমাদের উত্তর আসলো 704/111। আমাদের 5 মিনিট পরে 5 মিনিট পরে আমরা উত্তর কত বের করছি, 704/111। এই জায়গায় আমাদের উত্তর মিলে গেছে। যে জায়গায় আমরা 5 মিনিট ব্যয় করে কম মার্কের জন্য আমরা বের করলাম এইভাবে, যে জায়গায় আমরা যদি এমসিকিউ বের করতে চাই আমাদের টাইম লাগবে কত, সর্বোচ্চ 5 সেকেন্ড। তো এইভাবেই আমরা একটা পৌনঃপুনিকের সংখ্যা থাকবে, যেখান থেকে আমরা এমসিকিউতে পৌনঃপুনিকের একটা সংখ্যা থাকবে, যেখান থেকে আমরা মূলবে ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। তো আমাদের এটা গেল, পৌনঃপুনিকের কনসেপ্ট গেল, যেখান থেকে আমরা ওই আচ্ছা পৌনঃপুনিক থেকে আমরা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। আচ্ছা, তো তারপরে যেহেতু তোমাদের এখন পর্যন্ত যা কিছু করানো হয়েছে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের সকলের বেসিক তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের স্বাভাবিকভাবে কিছু একটা 2-3টা বহু নির্বাচনী করাই, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে তোমাদের অবস্থানটা কিরকম। তো দেখো, একটা অসীম গুণত্ব ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত কোনটি? এখন তোমাদের মনে আছে অবশ্যই যে আমরা প্রথমে একটা শর্ত সম্পর্কে শিখছিলাম, যে শর্তটা ছিল অসীমতক সমষ্টি থাকার একটা শর্ত ছিল, যে শর্তটা হলো মডুলাস আর লেস দেন 1, আর আরেকটা শর্ত ছিল আচ্ছা, এই ছিল সেই শর্তটা। এখন দেখো তো যে আমাদের শর্তটা কই আছে, এই যে গ নাম্বারে। আচ্ছা, মডুলাস আর 1-এর থেকে যদি ছোট হয় তাহলেই আমাদের শর্তটা মানবে, এই ছিল আমাদের শর্ত। তাইলে আমাদের উত্তরটা এটা। যদি তোমরা আমার বলার আগে কেউ গেস করতে পারো তাহলে তোমাদের বুঝো যে তোমাদের অবস্থান একটু এগিয়ে আছো। তো আমাদের শর্তটা উত্তরটা হলো গ। আমরা যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারাতে বলছে যে অসীম গুণত্ব ধারার বলছে অসীম ধারাটির সাধারণ অনুপাত আর কত। তো আমাদের ধারাতে একটা যেটা প্রথমে দেওয়া আছে, আমরা প্রথম দিলাম a = 1 এবং সাধারণ অনুপাত r সমান যে দ্বিতীয় পদ কত, হাফ, আর প্রথম পদ 1। আচ্ছা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদকে ভাগ দিলে আমরা সাধারণ অনুপাত r বের করতে পারি। এখন আমাদের নিচে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা কখনোই নিচেই থাকুক, যে 1 কে নিচে দিলে ওটার আর কোনো ভ্যালু থাকে না। তো আলটিমেটলি আমাদের r এর মান বের হবে হলো 1/2। আচ্ছা, তো আমরা প্রথম পদ পেলাম, আর এর মান দিয়ে আমরা প্রথম পদ দিয়ে আর এর মান কত, সাধারণ অনুপাতকে আমরা বের করি কিভাবে, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে। তো আমরা বের করলাম আর এর মান আমাদের কত, 1/2। এখন আমরা দেখি তো অপশনে আমাদের 1/2 আছে কিনা। অপশনে খ নম্বরে 1/2 আছে, তো আমাদের উত্তরও হাফ। আচ্ছা, গেল। তো আমরা এই যে সাধারণ 2-3টা অঙ্ক করালাম। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে যাবতীয় সকল ধরনের যে ধরনের সমস্যা সকলের হইতে পারে ওই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করানো হবে। তো তোমাদের যদি স্পেশাল কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলতে পারো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত এবং যে এমসিকিউ আর এসকিউ সিকিউ সকল বিষয় করানো হবে, এবং তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করানো হবে। এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই ক্লাসটি তোমাদের নেক্সট ক্লাসটি করানোর পরে তোমাদের এই চ্যাপ্টার 7 আর কোনো সমস্যা থাকবে না, এবং এই ক্লাসটি তোমাদের একদম এসএসসির একদম পার্মানেন্ট ব্যাকআপ হয়ে যাবে, এবং তোমাদের আর কোনো দিন এই চ্যাপ্টারের জন্য পিছনে ঘুরে তাকাতে হবে না। তো আজকের মতো এই ক্লাসটি এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।